গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা মাধ্যমিক ভূগোলের ১ নম্বর অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুটো ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, বা তোমরা তোমাদের টেক্সট বই থেকে কোন বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে সেই বিষয়গুলো আমরা কিন্তু বলে দিয়েছি। আজও আমরা এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে পড়তে হবে সেই বিষয়গুলো আবার আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এর আগের দিন আমরা জলবিভাজিকা পর্যন্ত বলে দিয়েছিলাম। আজ আমরা তারপর থেকে নদীর যে বিভিন্ন গতি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বলবো, ঠিক আছে? একটা নদীতে 3টে গতি থাকে, একটা হচ্ছে উচ্চ গতি, একটা হচ্ছে মধ্যগতি, আর একটা হচ্ছে নিম্ন গতি, ঠিক আছে? এই 3টে গতি যে নদীতে দেখা যায় সেটাকেই কি বলে? সেটাই হয়ে যায় আদর্শ নদী, ঠিক আছে? তাহলে যেমন আমাদের গঙ্গা একটা আদর্শ নদী, ঠিক আছে? আর আর এখান থেকে আরও যেটা পড়তে হবে সেটা কি, এখান থেকে আরও যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এগুলোই মোটামুটি পড়বে। আর এছাড়া আজকে আমরা নদী ক্ষয়কাজের বিভিন্ন পদ্ধতি, মানে এখানে আমরা নদীর দু রকম কাজ দেখব, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে যে ক্ষয়কাজ, আর একটা হচ্ছে নদীর সঞ্চয় কাজ। এগুলোর ওপরে বড় কোশ্চেনও থাকে, তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন সব রকমই কিন্তু প্রশ্ন এখান থেকে তোমাদেরকে পড়ে রাখতে হবে। কেননা কীরকম প্রশ্ন পড়বে সেটা আমরা বলে দেবো, কিন্তু যদি তোমরা ভালোভাবে পড়ে রাখো তাহলে যাই প্রশ্নই দিক তোমরা কিন্তু সব প্রশ্নের উত্তরগুলোই খুব সুন্দরভাবে পরীক্ষায় লিখে আসতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এবং ভালোভাবে প্রত্যেকটা বিষয়কে কিন্তু তোমাদেরকে বুঝে পড়তে হবে, ঠিক আছে? তাহলে উচ্চগতি যেটা আমরা বললাম সেটা কোথায় দেখা যায়? নদীর পাহাড়ে। নদী যখন পাহাড়ের মধ্যে থাকে তখন কিন্তু নদীর উচ্চগতিটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর মধ্যগতি এটা নদী থেকে, পাহাড় থেকে যখন নদী সমভূমিতে চলে আসে বা একটুখানি পাহাড় থেকে যখন নদী নেমে যায় তখন নদীর মধ্যগতি। আর নিম্নগতি হচ্ছে যখন নদী সমুদ্রের কাছাকাছি চলে আসে, মানে নদীর যখন মোহনার কাছে চলে আসে তখনই কিন্তু নদীর নিম্নগতি। এগুলো অবশ্যই একটু মনে রাখবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলতেই হবে, সেটা হচ্ছে যে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা, বা যারা আমাদের ক্লাস প্রথম দেখছো, তোমরা কিন্তু ভূগোল যে বিষয়টা সেটা কিন্তু তোমরা অবশ্যই সপ্তাহে 3 দিন সময় করে প্রথম যারা একদমই পড়তে পারো না তারা আধ ঘন্টা 1 ঘন্টা করে অবশ্যই পড়বে। আর যারা একটু ভালো নম্বর আরেকটু পেতে চাও তারা কিন্তু অবশ্যই 1.5 ঘন্টা ভালোভাবে ভূগোল বিষয়টাকে খুব ভালোভাবে তোমরা পড়বে, ঠিক আছে? তবেই কিন্তু সপ্তাহে 3 দিন অবশ্যই কিন্তু ভূগোল বইটাকে বা ভূগোল বিষয়টাকে তোমাদেরকে পড়তে হবে। সেটা শর্ট প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন হতে পারে, যা বা কোনো বিষয়কে বুঝে পড়া হতে পারে, সেইভাবেই কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? তবেই পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে। পরিশ্রম কিন্তু তোমাদেরকে করতেই হবে, সময় দিতেই হবে পড়ার জন্য, ঠিক আছে? তাহলে এরপরে ওই নদীর ক্ষয়কাজের বিভিন্ন পদ্ধতি, মানে নদী কীভাবে ক্ষয়কাজ করে সেইটা কীভাবে করে, এখানে অনেকগুলো পদ্ধতি আছে। জলপ্রবাহ একটা। জলপ্রবাহ মানে কি? জলপ্রবাহ মানে নদীর মধ্যে দিয়ে যখন জল যায় তখন সেই জলটা কী করে, নদীতে দুটো পাড় থাকে, সেই দুটো পাড়ে তোমরা নিশ্চয়ই নদী দেখেছো, দুটো পাড়ও দেখেছো, ঠিক আছে? একটুখানি নিজেদের জিনিসগুলো একটু বুঝে নেবে, তাহলে কিন্তু তোমরা নিজেরা খুব সহজেই এগুলো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এই দুটো পাড়েই কিন্তু নদীর জলে ধাক্কা লাগে এবং সেখানে কিন্তু ক্ষয়ে যায়। দেখবে পাড়গুলো একটু খাওয়া মতো থাকে, ঠিক আছে? এইটা যাদের বাড়ির কাছে নদী আছে তারা তো খুব ভালোভাবেই এটা দেখতে পাবে, ঠিক আছে? আর যাদের নদী নেই বাড়ির কাছে তারা কোনো জায়গায় গেলে, নদী যেখানে আছে সেখানে গেলে তোমরা ভালোভাবে একটু দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? বা পুকুরের পাড়েও তোমরা দেখতে পারো, পুকুরের পাড়গুলো একটু খাওয়া মতো থাকে, ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে অবঘর্ষ। এটা কিন্তু ভালোভাবে এই নামটা মনে রাখবে, কেন এটা তোমরা আবার আমরা এরপরে যেগুলো আলোচনা করব হিমবাহ, বায়ু, সেখানেও কিন্তু এটা থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, নদীর যেসব পাথরগুলোকে বয়ে নিয়ে যায়, নদীর মধ্যে দিয়ে পাথর যায়, ছোট বড় বিভিন্ন পাথর, সেই পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে নদীর তলাটাকে কি করে, নদীটাকে গভীর করে। এটাকে কি বলে? এটাকেই বলে অবঘর্ষ, ঠিক আছে? তাহলে এইগুলো ভালোভাবে তোমরা একটু বুঝে নিয়ে পড়বে। আর এরপরে ঘর্ষণ। ঘর্ষণ মানে কি? ঘর্ষণ মানে হচ্ছে ঘষা লাগা বা ঘষা কোনো কিছু। তাহলে এখানে কি হয়, এখানে
নদী দিয়ে যেসব বিভিন্ন কোনোটা ছোট কোনোটা বড় যে পাথরগুলো যায় সেগুলো পরস্পরের সঙ্গে কি হয়? পরস্পরের সঙ্গে সেগুলো ঘষে যায়। এটাকেই কি বলে? এটাকেই বলে ঘর্ষণ। ঠিক আছে? ঘর্ষণ মানে ঘষে যাওয়া, মানে একটার সাথে একটা ধাক্কা লাগে আরকি। এতেও কিন্তু সেটা ক্ষয়ে যায়। আর এরপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণ মানে কি? গুলে যাওয়া। ঠিক আছে? তাহলে যেসব শিলার মধ্যে চুনাপাথর বা কোনো লবণ জাতীয় জিনিস থাকে সেগুলো নদীর জলের সঙ্গে গুলে যায়। নদীর জলে সেগুলো কি হয়? গুলে যায়। তাহলে তাতে শিলাটা কি হয়? বা পাথরটা তাতে কিন্তু ক্ষয়ে যায়, ক্ষয় হয়। ঠিক আছে? আর আরেকটা কি? আরেকটা হচ্ছে বুদবুদ প্রক্রিয়া। এটা কি? এটা হচ্ছে যে নদীর জলের মধ্যে অনেক সময় কি থাকে? বুদবুদ থাকে। মানে যেটা মানে বাতাস ঢুকে যায়। আর এই বাতাসের চাপে অনেক সময় কি হয়? শিলা কিন্তু ফেটে যায়। এটাও এক ধরনের ক্ষয়। এটাও শিলাকে ফাটিয়ে দেয় বা ক্ষয় করে। এটাকেই বলে বুদবুদ প্রক্রিয়া। ঠিক আছে? এই হচ্ছে ৫ টা জিনিস। খুব ভালোভাবে মনে রাখবে। এটা থেকে একবার কিন্তু মাধ্যমিকে প্রশ্ন মনে হয় দিয়েছিল। সেজন্য এটা ভালোভাবে তোমরা অবশ্যই মনে করে রাখবে। ঠিক আছে? আর কি এখান থেকে কি পড়বে? আর এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে যে ওই এগুলো একবার অবশ্যই পড়তে হবে। কি, কি? সেটা হচ্ছে যে এখান থেকে তোমাদের আরও একটা জিনিস পড়তে হবে। সেটা কি? সেটা হচ্ছে কিউসেক আর কিউমেক কি? কিউসেক, কিউমেক হচ্ছে যে নদী দিয়ে যখন জল যায়, মানে বর্ষাকালে যখন নদীতে খুব বেশি হয় বন্যার সময়, তখন তোমরা নিশ্চয়ই খবরে শুনেছো যে এত কিউসেক জল ছাড়া হলো। ঠিক আছে? তাহলে এই কিউসেকটা কি? কিউসেক হচ্ছে যে কোনো নদী দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল যায় সেটাকেই বলা হয় কিউসেক। আর কিউমেক হচ্ছে এখানে আরেকটু বেশি হবে। এখানে ফুট বললে কিউসেকে, আর এটা হবে যে ঘনফুটের বদলে যদি কোনো নদী দিয়ে প্রতি সেকেন্ডে ঘনমিটার, মানে এখানে আরও জল ছাড়ার পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাবে। তখনই সেটাকে কি বলে? কিউমেক বলে। এগুলো শর্ট কোশ্চেনে দেবে। সেই জন্য এখানে গুরুত্বপূর্ণ জিনিস, সেজন্য আমরা একটু বলে দিলাম। ঠিক আছে? আর আরও একটা জিনিস, এটাও তোমরা ভালোভাবে পড়বে। সেটা কি? সেটা হচ্ছে যে ষষ্ঠ ঘাতের সূত্র। ষষ্ঠ ঘাতের সূত্রটা কি? ষষ্ঠ ঘাতের সূত্রটা হচ্ছে যে নদী দিয়ে যে জল যাচ্ছে তার একটা বা নদী কোনো কিছুকে বয়ে নিয়ে যেতে পারে, তার একটা ক্ষমতা আছে। ঠিক আছে? তাহলে নদী দিয়ে যদি ১০০ কিলোমিটার বেগে জল যায়, সেই জলটা যতটা জিনিস বয়ে নিয়ে যেতে পারবে। এবার নদীর গতিবেগটা যদি কোনো কারণে দ্বিগুণ হয়ে যায়, তার মানে ১০০ কিলোমিটারের জায়গায় নদীটা যদি ২০০ কিলোমিটার গতিতে যায়, তাহলে কি হবে? তখন নদীর ওই কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, যেটা ১০০ কিলোমিটার বেগে নদীটা যে জিনিসটাকে বয়ে নিয়ে যাচ্ছিল, যখন সেটা ২০০ কিলোমিটার হয়ে যাবে, তখন নদীটা তার থেকে আরও ৬৪ গুণ জিনিসকে কিন্তু বয়ে নিয়ে যেতে পারবে। এটাকেই বলে ষষ্ঠ ঘাতের সূত্র। এর মানে এটা সহজভাবে বললে কি হবে? যে নদীর ক্ষমতা যদি দ্বিগুণ হয়, তখন তার বহন ক্ষমতা হয়ে যায় কত? তখন তার বহন ক্ষমতা হয় ৬৪ গুণ। ঠিক আছে? এটাকেই কি বলে? ষষ্ঠ ঘাতের সূত্র বলে। এটা খুব ভালোভাবে তোমরা অবশ্যই তৈরি করবে, ষষ্ঠ ঘাতের সূত্রটা। আর আরেকটা জিনিস একটু বলে দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে দোআব অঞ্চল। তোমরা কিন্তু মানে আমরা যেভাবে বলছি এইভাবে তোমরা যদি যে এভাবে যে তোমাদেরকে কিন্তু এইভাবেই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা তোমাদের মতো যেরকম বুঝবে সেরকমই তোমরা লিখবে। কিন্তু বিষয়গুলো সঠিকভাবে বোঝাতে পারলেই হবে স্যারেদের। ঠিক আছে? আর আরেকটা কথা, যারা ভালোভাবে তৈরি করতে পারছো না ভূগোল, তারা কিন্তু একদিনে খুব বেশি পড়বে না, খুব অল্প পড়বে এবং প্রত্যেকটা জিনিসকে তোমরা ভালোভাবে বুঝে পড়ে এবং বাড়িতে অবশ্যই তোমরা লিখে অভ্যাস করবে এবং নিজেদের খাতাকে কিন্তু তোমরা নিজেরাই দেখবে। যেটা ভুল, যদি কোনোটায় ভুল হয় সেটা তোমরা আবার লিখে আবার তৈরি করবে। এইভাবে তোমরা যদি করো তাহলেই কিন্তু ভালো নম্বর পাওয়াটা তোমাদের পক্ষে সহজ হবে। ঠিক আছে? আর দোআব অঞ্চলটা কি? দোআব অঞ্চল হচ্ছে যে দুটি নদীর মাঝখানের যে উর্বর একটা পলি জমে যে একটা জায়গা তৈরি হয়, সেটাকেই কি বলে? সেটাকেই বলে দোআব অঞ্চল। এটা একদম শর্ট প্রশ্ন, এভাবেই পড়বে। ঠিক আছে? পরের ক্লাসে তাহলে আমরা নদীর ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয়, সেই ভূমিরূপগুলো এখানে আমরা তোমাদের ছবিটা আজকে দেখিয়ে দিচ্ছি। এর পরের দিন আমরা এগুলোই দেখব যে এগুলো কিভাবে তৈরি হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? দেখা হবে তোমাদের পরের ক্লাসে।